হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গগণিত। তো আজকে শুরু করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার একটি অঙ্কের পেজের সম্পূর্ণ সমাধান নিয়ে, যেটি তোমাদের 137 নম্বর পেজের প্রথম স্কুলটি। তো কিছুদিন পর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তাই আজকে নিয়ে চলে এসেছি তারই একটি অঙ্কের পেজের সম্পূর্ণ সমাধান নিয়ে। চলো পরপর সমাধানগুলো দেখে নেওয়া যাক। প্রথমে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। যে প্রথম প্রশ্নটা একটু দেখে নাও, যে 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 17 কিগ্রা চালের দাম কত? যেটা ত্রৈরাসিক পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। তো সম্পূর্ণ সমাধানটা একটু দেখে নাও, খুব সুন্দরভাবে সমাধান করা আছে। যে প্রথমে চালের পরিমাণ, যেটা একক দেওয়া আছে কিগ্রা এবং মূল্য টাকা। তাহলে 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 17 কিগ্রা চালের দাম কত সেটা বের করতে হবে। সেটা আমরা কত ধরে নিয়েছি? এক্স ধরে নিয়েছি। তার জন্য এখানে ঐকিক নিয়মে সমাধান করার জন্য, যাতে মানটা সুবিধা মতো বার করা যায়, সেই জন্য এক্স ধরা হয়েছে। তো চালের পরিমাণের সঙ্গে মূল্য দেখো সরল সমানুপাতে আছে। কেন সরল সমানুপাতে আছে? যে চালের পরিমাণ বাড়লে কি হবে, মূল্য সেই মতো বৃদ্ধি পাবে, তার জন্য সরল সমানুপাতে আছে। তাহলে সরল সমানুপাতের সম্পর্কে কি হয়? 15:17 সমানুপাত 390:x। তাহলে অনুপাতটাকে যদি বাই আকারে লিখি, 15/17 সমান 390/x। এবার কি হয়, কোনাকুনি গুণ করব। 15 গুণিতক এক্স সমান 17 গুণিতক 390। তাহলে এক্স ইকুয়াল টু 390 গুণিতক 17/15টা এদিকে গুণে আছে, সমানের এদিকে আসলে হবে ভাগে। তো কাটাকুটি করার পর মানটা, উত্তরটা বেরোচ্ছে কত? 442 টাকা। তো সম্পূর্ণ সমাধানটা একটু ঠিকঠাক দেখে নাও। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, যে জলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা কত দেওয়া আছে? 2:1 হলে জলে মোট পরিমাণে হাইড্রোজেনের শতকরা কত আছে? ঠিক আছে, তো উত্তরটা একটু দেখে নাও, সম্পূর্ণ সমাধানটি। যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত দেওয়া আছে 2:1। তাহলে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হারটা কত? হাইড্রোজেন পরিমাণ তো 2, তাহলে 2 বাই অনুপাত দুটোর যোগফল, তাহলে 2/3। তাহলে জলে হাইড্রোজেন শতকরা কত থাকবে? তাহলে আনুপাতিক ভাগ হার ইন্টু শতকরা পরিমাণ মানে 100। এবার কাটাকাটি করার পর অ্যান্সারটা আসছে 66.2-3%। দেখে নাও সম্পূর্ণ উত্তরটা একবার। দেখো 3 নম্বরে করতে বলা হয়েছে একটি উৎপাদক বিশ্লেষণ, যেটি মধ্যপদ সহগ বিশ্লেষণ। তাহলে মধ্যপদ সহগ বিশ্লেষণটা কিরকম আছে, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এটাকে যদি মধ্যপদ সহগ বিশ্লেষণ করি, তাহলে মধ্যপদটা কত আনতে হবে? মধ্যপদটা আনতে হবে 1। তাহলে 6কে ভাঙলে দুটো উৎপাদক পাই, একটা 3 একটা 2। তাহলে 3 - 2 করলে কত হয়? 1। তাহলে 1 এর জায়গায় লিখতে পারি আমরা 3 - 2। তারপরের লাইনটা দেখো, যে এক্স স্কোয়ার আর এক্স যদি 3 এর সঙ্গে গুণ হয় হবে এক্স, 3 এর সঙ্গে গুণ হলে হবে 3x, 3 এর সঙ্গে গুণ হলে 3x, আর 2 এর সঙ্গে গুণ হলে হচ্ছে 2x। তারপর দুটো থেকে x কমন আছে, x কমন নিলে কত থাকছে? প্রথম দুটো থেকে x কমন নিলে থাকছে x - 3, পরের দুটো থেকে 2 কমন আছে, নিলে থাকছে x - 3। আবার পরের পুরোটা থেকে আবার দেখো x - 3 কমন আছে, x - 3 কমন নেওয়ার পর কত পড়ে যাচ্ছে? x + 2। ঠিক আছে, এইটা হলো উৎপাদক বিশ্লেষণের সম্পূর্ণ উত্তরটি। দেখে নাও একটু ঠিকঠাক। ঠিক আছে, এবার পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে বলা হয়েছে লসাগু গসাগু নির্ণয় করতে। তো যে সংখ্যামালাগুলি আছে, তাহলে এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স এর কিউব ওয়াই কিউব, এই তিনটে পদের লসাগু গসাগু নির্ণয় করতে হবে। আমি দুটো পদ্ধতিতে সমাধান করে দেখিয়েছি। দেখো, যেহেতু শর্ট কোশ্চেন, তাহলে ফার্স্ট পদ্ধতিটা, যে শর্ট কোশ্চেনের মেথড, এটা যে প্রথমে এক্স এর সর্বোচ্চ ঘাত লিখে নিয়েছি। এখানে এই যে চলরাশিগুলো আছে, এর দুটো চলরাশি ব্যবহার হয়েছে অঙ্কে, একটা এক্স আর একটা ওয়াই। এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? 3। আর এক্স এর সর্বনিম্ন ঘাত কত আছে অঙ্কে? 1। আর ওয়াই সর্বোচ্চ ঘাত কত আছে? দেখো সংখ্যামালা বলতে ওয়াই সর্বোচ্চ ঘাত কত আছে? 3 আছে। আর ওয়াই সর্বনিম্ন ঘাত কত আছে? ওয়াই সর্বনিম্ন ঘাত আছে 1। তাহলে গসাগুতে জানো সব সময় চলরাশির সর্বনিম্ন ঘাতটা নেওয়া হয়। তো যেহেতু এক্স এর সর্বনিম্ন ঘাত 1 আর ওয়াই এরও সর্বনিম্ন ঘাত 1, তাহলে গসাগু হবে এক্স ওয়াই, কারণ এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ারও 1। আর লসাগুটা কত হবে? লসাগুতে সবসময় জানো এক চলরাশির সর্বোচ্চ ঘাতটা নেওয়া হয়। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 3। আর ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে লসাগুটা হতে হবে এক্স এর কিউব ওয়াই কিউব। আর দ্বিতীয় পদ্ধতি দেখো, সেকেন্ড মেথডটি,
সেকেন্ড মেথডটি সবচেয়ে পরিচিত, প্রায় সবাই করে থাকি, যে প্রথম পদ আছে এক্স ওয়াই, দ্বিতীয় পদ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙি, এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্স ইন্টু এক্স, আর ওয়াই স্কোয়ারকে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই। আবার তৃতীয় পদটি আছে এক্স এর কিউব ওয়াই কিউব, এক্স এর কিউবকে লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তিনটে এক্স এর গুণফল, আর ওয়াই সমান ওয়াই কিউবকে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই, অর্থাৎ তিনটে ওয়াই এর গুণফল। তার গসাগু মানে কি, তিনটে পদে যেটা মিল থাকবে সেটা গসাগু। তাহলে প্রত্যেকটা একটা করে এক্স মিল আছে আর প্রত্যেকটা একটা করে ওয়াই মিল আছে, এটা গসাগু। লসাগুতে কি হয়, প্রথম মিলগুলো নেওয়ার পর যা পড়ে থাকছে সেগুলো লিখতে হয়, এবং তখন লসাগু কত বেরোচ্ছে, এক্স এর কিউব ওয়াই কিউব। ঠিক আছে, সম্পূর্ণ সমাধানটা একটু দেখে নাও ঠিকঠাক। তো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন যেটা বলা হয়েছে যে বিপ্রতীপ কোণ কাকে বলে। ঠিক আছে, বিপ্রতীপ কোণ কাকে বলে, যে সংজ্ঞাটা খুব সুন্দর করে লেখা আছে, দেখো, যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে দুজোড়া কোণ তৈরি হয় তাদের বিপ্রতীপ কোণ বলে। মানে অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে এখানে, তাহলে বিপরীত দিকে কি কোণ তৈরি হয়েছে, একের বিপরীতে কোণ তৈরি হয়েছে কোণ 3, আর দুইয়ের বিপরীতে কোণ যে তৈরি হয়েছে কোণ 4। অর্থাৎ কি বলা হয়, যে একের সঙ্গে 3 বিপ্রতীপ আর দুইয়ের সঙ্গে 4 পরস্পর বিপ্রতীপ। ঠিক আছে, তো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। যে 6 নম্বর প্রশ্ন যেটা বলা হয়েছে একের দাগের, যে দুটো সূত্র লিখতে দেওয়া হয়েছে, একটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আর একটা 4ab সূত্র। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, a মাইনাস বি হোল ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, দুটো সূত্র সবারই খুবই পরিচিত সূত্র। ঠিক আছে, তো এবার আমরা যাব দুয়ের দাগে। দুয়ের দাগে কি করতে বলা হয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্নটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে হলে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। অর্থাৎ এটা তোমার বইয়েরই অঙ্ক, কিন্তু বইতে ছিল 20%, কিন্তু এখানে দেওয়া আছে 25%। তাহলে অঙ্কটার সমাধানটা একটু দেখে নাও, একদম সুন্দর করে সমাধান করা হয়ে আছে। তো প্রথমে ধরে নেব যে পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, তাহলে চিনির মূল্য 25% বাড়ছে, তাহলে কত হবে, 100 প্লাস 25 মানে 125 টাকা। তাহলে বর্তমানে 125 টাকায় ওই 100 একক চিনি পাওয়া যায়, অর্থাৎ চিনির পরিমাণটা একই আছে, 100 একক আছে, কিন্তু মূল্যটা বৃদ্ধি পেয়ে হয়েছে কত, মূল্যটা বৃদ্ধি পেয়ে হয়েছে 25%। 125% বৃদ্ধি পেয়ে হয়েছে 125 টাকা। এবার আমরা সহজে সমাধানের জন্য ত্রৈরাশিক পদ্ধতিটা ব্যবহার করব। প্রথমে লিখব চিনির মূল্য যেটা টাকা, আর চিনির পরিমাণ যেটা কিসে, এককে আছে। তাহলে 125 টাকায় পাওয়া যায় 100 একক চিনি, কারণ চিনির পরিমাণটা 100ই আছে, শুধু মূল্যটা বেড়ে গেছে। তাহলে আমরা চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখবো, মানে আমরা 100 টাকারই চিনি কিনবো। তাহলে কতটা পরিমাণ চিনি পাবো। এবার চিনির মূল্যের সঙ্গে চিনির পরিমাণের সরল সম্পর্ক তোমরা জানো, তাহলে চিনির পরিমাণটা কত হচ্ছে, যে 100 ইন্টু 100 বাই সরল সম্পর্ক উল্টে বসে 100 বাই 125 কাটাকুটি করার পর হচ্ছে 100 একক। অর্থাৎ চিনির মাসিক ব্যবহার শতকরা কত কমাতে হবে, 100 শতকরা, মানে আগে 100 একক ব্যবহার হতো, এখন 80 একক ব্যবহার হয়, কতটা কমছে, তাহলে 100 মাইনাস 80 সমান শতকরা 20% চিনির ব্যবহারটা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ সমাধানটা একটু ঠিক করে দেখে নাও। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে, যে এক পাত্র শরবতে, ঠিক আছে, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে, একটি পাত্রে আর কি শরবতে 5:2 অনুপাতে সিরাপ আর জল মেশানো আছে। শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে। ঠিক আছে, অঙ্কের সমাধানটা একটু দেখে নাও, খুব সুন্দর করে করা আছে। যে ধরি মোট শরবতের পরিমাণটা x ধরলাম। আচ্ছা, শরবতের সিরাপ আর জলের অনুপাতটা 5:2 দেওয়া আছে, তাহলে x একক শরবতের মধ্যে সিরাপ কতটা আছে, তাহলে x ইন্টু সিরাপের পরিমাণ বাই অনুপাত দুটো যোগফল। ঠিক আছে, আর জল কতটা আছে, x ইন্টু
জলের অনুপাত বা এই অনুপাত দুটো যোগফল। ঠিক আছে, এবার ধরলাম যে কতটা অংশ বলা হয়েছে, যে কতটা অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হয়েছে। তাহলে ধরে নিলাম যে মনে করি ওই শরবতের ওয়াই একক তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হয়েছে। ঠিক আছে, তাহলে ওয়াই এককের মধ্যে কতটা সিরাপ উঠে আসছে, তাহলে ওয়াই ইন্টু সিরাপের অনুপাত। ঠিক আছে, প্রথমেই দেওয়া আছে সিরাপের অনুপাতটা 5:2 সিরাপ আর জলের অনুপাতটা। তাহলে ওয়াই এককে সিরাপ কতটা উঠে আসছে, 5 ইন্টু সিরাপের পরিমাণ বাই অনুপাত দুটো যোগফল, যেটা হচ্ছে 5/7। আর ওয়াই এককে জল কতটা উঠে আসছে, ঠিক আছে, ওয়াই ইন্টু 2 বাই অনুপাত দুটো যোগফল, যেটা 2y/7। তাহলে সিরাপে প্রথমে এক্স এককের মধ্যে সিরাপ ছিল এতটা আর জল ছিল এতটা, যেটা তুলে নেওয়া হচ্ছে তার মধ্যে সিরাপ উঠে আসছে এতটা 5y/7 এবং জল উঠে আসছে 2y/7। তাহলে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে শরবত থাকবে তাতে তাহলে সিরাপ কতটা থাকবে, তাহলে আগের সিরাপের পরিমাণ থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেটা বিয়োগ হবে, আর জল কতটা থাকবে, আগের জলের পরিমাণের থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেটা বিয়োগ থাকবে। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো, এবার কি যতটা শরবত তোলা হয়েছে ততটাই জল ঢালা হয়েছে। তাহলে ওয়াই একক শরবত তোলা হয়েছে মানে জলও ঢালা হবে ওয়াই একক। তার জন্য জলের পরিমাণ ছিল যে 2x/7 - 2y/7, ওর সঙ্গে আবার ওয়াই একক জল মেশানো হয়েছে। তখন কি সিরাপ আর জলের পরিমাণটা কি সমান সমান হবে, অর্থাৎ অবশ্যই শরবতের সিরাপ ছিল এইটা, জলটা এইটা, সেটা দুটো সমান সমান করে সমাধান করার পর আমি ওয়াই এর মানটা ক্যালকুলেট করেছি। তাহলে ওয়াই এর মানটা কত বেরোচ্ছে, 3x/10, অর্থাৎ মোট শরবত x তার 3/10 অংশ তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ সমাধানটি আরেকবার ঠিকঠাক দেখে নাও। দেখো, 2-এর দাগের 3-এর প্রশ্নটা কি বলা হয়েছে, যে একটি জাহাজ কলকাতা থেকে কোচিন যেতে 15 দিন সময় লাগে। জাহাজে 36 জন নাবিক সহ যাত্রা শুরু করছে, আর প্রত্যেক নাবিকের জন্য কত 850 গ্রাম করে খাবার মজুদ আছে। তো 13 দিন পর কি হলো, একটা ডুবন্ত জাহাজ থেকে কতজন, 15 জন নাবিককে উদ্ধার করে ওই জাহাজে তোলা হয়েছে এবং জাহাজের গতিবেগ বাড়িয়ে 10 দিনের মধ্যে কোচিন পৌঁছালো। ঠিক আছে, তাহলে প্রত্যেক নাবিক কতটা পরিমাণ খাবার খেলে তারা নিরাপদে কোচিন পৌঁছতে পারবে আর সমস্ত খাবার শেষ হয়ে যাবে। তাহলে প্রশ্নটা একটু ভালো করে পড়বে, প্রথমে বোঝার চেষ্টা করবে যে প্রথমে ছিল কতজন, যে 36 জন নাবিক, তাদের প্রত্যেকের জন্য কত করে খাবার মজুদ ছিল, যে 850 গ্রাম করে। তাহলে 13 দিন পর 15 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ 36 দিনের খাবার মজুদ ছিল, 13 দিন পর উদ্ধার করা হয়েছে, মানে আরো তাদের হাতে 12 দিনের খাবার আছে। আর তখন নাবিক সংখ্যা কত হচ্ছে, যে 36 ছিল, 15 জন বাড়ছে মানে 51 জন হচ্ছে, এবং জাহাজের গতি বাড়িয়ে তারা কত দিনে কোচিন পৌঁছলো, 10 দিনে। তাহলে প্রত্যেকে কতটা পরিমাণ খাবার খাবে। এবার অঙ্কের সমাধানটা একটু দেখলে ভালো মতো বুঝতে পারবে যে নাবিকের সংখ্যা, দিন সংখ্যা আর দৈনিক খাবারের পরিমাণ, এই তিনটার মধ্যে সম্পর্ক আছে। প্রথমে 36 জন নাবিক ছিল, তাদের হাতে আর কত 12 দিনের খাবার আছে, কারণ 25 দিনের খাবার ছিল, 13 দিন খাওয়া হয়ে গেছে, তারপর 15 জন উদ্ধার হয়েছে, মানে আর 12 দিনের খাবার হাতে আছে। আর প্রত্যেকের 850 গ্রাম করে খাবার মজুদ ছিল। এবার পরে নাবিক সংখ্যা কত হচ্ছে, যে 36 জন ছিল, 15 জন উদ্ধার হয়েছে মানে 51 জন হচ্ছে, আর তারা 10 দিনের মধ্যে খাবার খেয়ে কোচিন পৌঁছলো, তারা প্রত্যেকে কতটা পরিমাণ খাবার খেলো। তাহলে খাবারের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, কারণ দিন সংখ্যা যত বাড়বে খাবারের পরিমাণও তত কমতে থাকবে। আর খাবারের পরিমাণের সঙ্গে নাবিক সংখ্যারও ব্যস্ত সম্পর্ক, কেন নাবিক সংখ্যা যত বাড়বে তত খাবারের পরিমাণও কমতে থাকবে, তাহলে একদিক বাড়লে আরেক দিক কমছে, ব্যস্ত সম্পর্ক। এবার দৈনিক খাবারের পরিমাণ কত হবে, 850 গুণিত 36/51 গুণিত 12/10। ঠিক আছে, এবার কাটাকুটি করার পর মানটা বেরোচ্ছে কত, 720 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকে 720 গ্রাম করে খাবার খেলে তারা কি নিরাপদে কোচিন পৌঁছতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ উত্তরটি একটু ঠিকঠাক দেখে নাও। তো ছাত্রছাত্রীরা, এটা আমার নতুন চ্যানেল আর এটা আমার প্রথম ভিডিও, তো আশা করি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে। আর অঙ্কের সমাধানগুলো খুবই সহজ সরল পদ্ধতিতে করা আছে। তো এই পেজের পরের ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
এই পেজের পরের পার্টটি নিয়ে।